দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। 7 মে 2007 বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দেশে ফিরে যাবেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, দেশে তাকে যেতে দেবে না। এই অবস্থায় তিনি লন্ডন থেকে দেশে যাওয়ার পরিকল্পনা করলেন এবং যুক্তরাষ্ট্র থেকে 8 জন প্রবাসী তার সফর সঙ্গী হয়েছিলেন। ভয়, ভীতি, হুমকি সব কিছুকে উপেক্ষা করে তারা তখন তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছিলেন এবং বাংলাদেশ পর্যন্ত গিয়েছিলেন তার সাথে একই প্লেনে। আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব, তাদের সেই স্মৃতি নিয়ে, তখনকার দিনে তারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, প্লেনে কি হয়েছিল, নামার পরে তাদের সেখানের পরিবেশ কেমন ছিল, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আজকে এই আলোচনায় অংশ নেবেন আমার ডান দিক থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ সুলাইমান আলী। আমার ডানে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ। আর আমার বায়ে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক 1 জনাব ফারুক আহমদ। ওনারা তিনজনই সেদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছিলেন এবং প্রশাসনের ভয়, ভীতি, হুমকি সব কিছু উপেক্ষা করে তারা বাংলাদেশ পর্যন্ত নেত্রীর সাথে গিয়েছিলেন। আমরা তাদের কাছে জানতে চাইব তাদের অনুভূতি, তাদের আবেগ, তাদের সেদিনের যে স্মৃতি, এই স্মৃতি নিয়ে আলোচনা করব। তার আগে সেদিন কি হয়েছিল তার একটি ভিডিও আমরা একটু দেখব। আমি শুভেচ্ছা জানাচ্ছি জনাব সুলাইমান আলী, জনাব আব্দুস সামাদ আজাদ, জনাব ফারুক আহমেদ। আপনাদের তিনজনকে টাইম টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও অশেষ ধন্যবাদ। জনাব ফারুক আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো সেদিন বর্তমান প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছিলেন। আপনি একজন কাজের লোক, কাজ করেন। সেই কাজ ফেলে কি এমন আপনার মধ্যে চেতনা এসেছিল যে আপনি নেত্রীর সফর সঙ্গী হওয়ার পরিকল্পনা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন? ধন্যবাদ টাইম টেলিভিশনকে এবং যারা আজকের পর্দায় বসে টাইম টেলিভিশনের অগণিত দর্শক যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটা উপভোগ করছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু অতীতের দিকে যাব। আপনার 1975 সালের 15ই আগস্টে জাতির জনক সপরিবারে হত্যা হওয়ার পরে ভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে গেছিলেন। 1981 সালের 17ই মে জাতির জনক দেশে ফিরেছিলেন। সেটা ওনার প্রথম স্বদেশ প্রত্যাবর্তন, যার কারণে আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষের শক্তি আজকে বাংলাদেশের সরকার গঠন করে আজকে দেশের জন্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গঠনে আজকে জননেত্রী শেখ হাসিনা ওই দিনকার ওই সাহসী ভূমিকার কারণে নেত্রী বাংলাদেশে ফিরে যাওয়ার কারণে। দ্বিতীয় যে পদক্ষেপটি ছিল নেত্রীর 7ই মে, এটা 2007 সাল। তা একটু পূর্বে যদি আমরা যাই, যে এপ্রিলের লাস্ট উইকে নেত্রী যখন ওয়াশিংটন ডুলাস এয়ারপোর্ট থেকে রওনা হয়েছিলেন ব্রিটিশ এয়ারলাইন্সে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তখন ব্রিটিশ এয়ারলাইন্স ওনাকে অপারগতা প্রকাশ করলো। একটা চিঠি দেখাইলো, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে একটা নির্দেশ আসছে যে উনি বিপজ্জনক, ওনাকে যাতে কোনো এয়ারলাইন্স বহন না করে। এটা কিন্তু আমাদের মাননীয় নেত্রী জানতেন না, আমরাও জানতাম না। এয়ারপোর্টে যাওয়ার পরে তারপরে ওইখান থেকে অনেক কথাবার্তা বলার পরে ওরা অপারগ কোনোভাবেই নেবে না। তারপর নেত্রী ফিরে গেলেন বাসায় ওয়াশিংটনে। ওইখানে সপ্তাহখানেক থাকার পরে
যাক, আবার উনি টিকিট করলেন লন্ডন যাওয়ার জন্য। লন্ডন গিয়ে 1 সপ্তাহ থাকলেন। লন্ডন থাকার পরে লন্ডনে ওনার সফর সঙ্গী ছিলেন তখন আমাদের বর্তমান দপ্তর সম্পাদক জনাব আব্দুস সামাদ গুলাব সাহেব। তো উনি লন্ডন থেকে আমাদের প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং জয়েন্ট অধ্যাপক খালেদ হাসান এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ ছিলেন, এবং আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক তখন ছিলেন নিজাম চৌধুরী। ওনাদের সাথে যোগাযোগ করলেন যে নেত্রী 1 সপ্তাহ পরে দেশে যাবেন, কারা কারা ওনার সফরসঙ্গী হবে, নেত্রীর সাথে যাবে দেশে, একটা লিস্ট দেওয়ার জন্য। তারপর একটা লিস্ট পাঠানো হয়েছে ওখানে। সেই লিস্টে থেকে অনেকে যায় নাই, আমরা কিন্তু সেই দিন 8 জন গিয়েছিলাম। তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমরা, নিউ ইয়র্ক থেকে 4 জন, আর ওয়াশিংটন থেকে খালেদ হাসান ওনার ওয়াইফ সহ আর 4 জন, এই 8 জন আমরা গেছিলাম। তা আমি লন্ডনে এখান থেকে আমি ফ্লাই করে গেছি কাজ শেষে, সকালে আমি ফ্লাইট করছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে অনেক বিপদ জেনেও আমরা কিভাবে সেই বললাম যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মানে দেশে যাচ্ছেন এবং উনার ভিতরে কোনো ভয়ভীতি কাজ করতেছে না। হ্যাঁ, উনি যাচ্ছেন দেশে এবং উনি আমাদেরকে যাওয়ার জন্য ওনার পিএসের মাধ্যমে তখন আমরা যারা যারা যাইতে ইন্টারেস্টেড আহ্বান জানাচ্ছেন, তখন চিন্তা করলাম উনি বঙ্গবন্ধু দেশের জন্য যদি প্রাণ দিতে পারেন, জাতির জনকের কন্যা যদি এত বড় রিস্ক নিতে পারেন, তা আমরা কেন পারবো না। তখন দেশের টানে নেত্রীর প্রতি আমাদের যে অকুণ্ঠ ভালোবাসা, সেই থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি যাব। আমার তখন 1 মাসের একটা ছোট্ট শিশু ছিল, 1 মাস মাত্র তার বয়স ছিল, এবং 1 মাস আগে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি সেটাকেও তোয়াক্কা না করে আমি কিন্তু সেদিন লন্ডন গেছি এবং লন্ডন থেকে আমি নেত্রীর সফর সঙ্গী হয়েছি। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেটা, আমি যখন লন্ডনে প্লেনে ওঠার আগে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন, আমি ওনার পাশে দাঁড়ানো ছিলাম। প্রশ্ন করা হয়েছিল যে আপনি দেশে যাচ্ছেন, দেশে গেলে তো আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, প্লেন ফেরত পাঠিয়ে দিতে পারে, অনেক বিপদ হতে পারে, এই অবস্থায় আপনি কিভাবে এই সিদ্ধান্ত নিলেন? তখন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার বাবা দেশ স্বাধীন করেছেন, আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন, প্রয়োজনে আমার জন্ম বাংলাদেশে হয়েছে, আমি জেল খাটতে রাজি আছি, মরতে হলে আমি দেশে গিয়ে মরব, আমি বেনজির ভুট্টোও নয়, আমি সূচিও নয়। বিশ্বাস করেন সেদিন ওই কথার পরে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর প্রতি যে শ্রদ্ধাটা যে আমার কি পরিমাণ বাড়লো, সাহস আমার তখন আরো দ্বিগুণ 3 গুণ বাড়লো, যে নেত্রী যদি এটা করতে পারে আমরা কেন পারবো না, সামান্য কর্মী হয় আমরা কেন পারবো না, উনি দেশের মানুষের জন্য যেটা করতে পারে আমরা কেন করতে পারবো না। সেই থেকেই আমরা ওনার সফরসঙ্গী হয়েছি এবং প্লেনে ওঠার পরে আমরা মনে করেন আবুধাবি এয়ারপোর্টে ছিলাম প্রায় 3 ঘন্টার মতো, ভিআইপিতে ছিলাম, নেত্রীর সাথে আমি নিজে ছিলাম। সেখানেও আমি দেখছি নেত্রীর মধ্যে কোনো ভয় ভীতি কোনো কিছুই কাজ করতেছে না, ওনার যে একটা সাহস যে না আমি আমার দেশে যাব। আমাকে আপনার সাথে আসতেছি, আমি এই প্রসঙ্গটা পরে আলোচনা করব। জনাব আব্দুস সামাদ, আপনি তো তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন, না সদস্য ছিলেন। আচ্ছা, তো আপনি তো ওনার সাথে সফর সঙ্গী হয়েছিলেন, আপনি এইখান থেকে কিভাবে যাত্রা করলেন, কোথায় গিয়ে দেখা হলো আপনার সাথে, একটু বলবেন? আমি সেটা বলবো। তারপর শুরুতেই আমি বলি, সর্বপ্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি টাইম টেলিভিশনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং সিও মিস্টার তাহের ভাই, আমাদের নিউ ইয়র্কে এবং প্রবাসের সুপরিচিত বিশিষ্ট সাংবাদিক এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই টাইম টেলিভিশনের মাধ্যমে এই অনুষ্ঠানটা দেখার জন্য। আমি আমার কথা বলার প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের বাংলাদেশের স্থপতি, মহান জাতির মহান নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার 1975 সালে তার পরিবারবর্গের সকল শহীদ সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সেনানী শহীদ হয়েছে এবং পঙ্গু হয়েছে এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে 21শে আগস্ট সকল শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং তার সাথে আরেকজন ব্যক্তির কথা না বললেই না হয়, আজকে আমাদের শ্রদ্ধাভাজন নেতা মরহুম আহসানুল্লাহ মাস্টার, তার 11তম
মৃত্যুবার্ষিকী আজকে। তাকে নৃশংসভাবে মানে হত্যা করা হয়েছে। সেই আমাদের অপোজিশন পার্টি বিএনপি জামাত এদের প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে হত্যা করেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ইতিমধ্যে তার বিচারের রায় অনেকটা কার্যকর হয়ে যাচ্ছে। এজন্য আমি বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যিনি সরকার প্রধান আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঙালি জাতিকে একটা সুষ্ঠু ধারা এবং তার সরকার যে নিরলসভাবে কাজ করে আজকে যে আমাদের দেশকে মধ্য আয়ের দেশে অলমোস্ট আমরা পৌঁছে গেছি, জিডিপি গ্রোথ যেভাবে বাড়ছে, ইনশাল্লাহ আমরা ভিশন 2021 আমরা আসলেই একটা পর্যায়ে যাব। এই জন্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মাননীয় নেত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা এক কথায় আমি উত্তর দিতে চাই, সেটা হলো আমরা দল করি, জাতি জনকের সাথে আমাদের পলিটিক্স করার সৌভাগ্য হয় নাই, কিন্তু তার আদর্শের সাথে আমরা মনে হয় যে এইমাত্রই এই আদর্শগুলো আমাদের সামনে তুলে ধরলো। তো তার আদর্শ উজ্জীবিত হয়ে আমরা যখন থেকে বুঝতে শিখেছি তখনই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় কোথা থেকে আমরা আসছি, কোথায় আসি সেটা না, আমাদের একটাই লক্ষ্য, জাতির জনকের আদর্শকে বুকে লালন করে আমরা জাতির জন্য কাজ করব। সেই সুবাদে এসে জাতির জনকের কন্যার নেতৃত্বে আমরা অটল। এখানে আমাদের কোনো আপোষ নাই, চিন্তা নাই, জাতির জনকের কন্যা যেটা বলবে ওইটাই সত্য, ওইটাই আমাদের ব্রত। সেই হিসেবে যখন তদানীন্তন মানে যদিও তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার ছিল আর্মি ব্যাকড গভর্নমেন্ট, তো মূলত আর্মিরা পিছনে থেকে এই সরকারটাকে চালাইতো, সামনে দুটো পুতুল বসায় রেখে দিয়েছিল। তারা যখন দেখলো যে জননেত্রী শেখ হাসিনার যে পপুলারিটি, তার যে মেধা, তাকে যদি একবার এই দেশে আসতে দেওয়া হয় বা আসে, তার বুদ্ধি এবং মেধা দিয়ে ওই আর্মি ওগুলো কিচ্ছু হবে না, উনি সরকার গঠন করবে। সেই দুশ্চিন্তার থেকে তারা যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিল যে উনি বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক জিনিস, উনি আসতে পারবে না, এটা তখন আমরা যতদিন এখানে ছিল মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদেরকে ভাইয়ের মতো, ছেলের মতো বা ভালো বেশি আদর করত। আমরা তার জন্যে শুধু আমি একা না, যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী আছে, প্রয়োজনে তারা আত্মত্যাগ করতেও তাদের কোনো দ্বিধা নাই। সেই হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে সমস্ত, আমি মনে করি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা আছে বা ছিল, কিন্তু বিশেষ কারণের সময়ে তারা যেতে পারে নাই। কিন্তু আমরা যারা গিয়েছি তারা ওটা চিন্তা করি নাই যে আমরা আমাদের জেল হবে, জরিমানা হবে, মেরে ফেলবে। ওই সময় আমাদের এটা কোনো চিন্তা ছিল না, বিশেষ করে আমার কোনো চিন্তাই ছিল না। যদিও অনেকে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, এটা হবে ওইটা হবে, কিন্তু আমরা মনে করেছি যা হয় হবে, নেত্রী যদি এগুলো সহ্য করতে পারে, এই কারাবরণ করে নিতে পারে। আপনি কোন জায়গা থেকে রওনা হয়েছিলেন? আমরা রওনা হয়েছি নিউ ইয়র্ক থেকে, আমরা গেছি সরাসরি আবুধাবিতে, ইতিহাদ এয়ারলাইন্সে আবুধাবিতে গিয়ে মানে কানেক্টিং ফ্লাইটে গিয়ে আপনারা নেত্রীকে পেয়েছেন? হ্যাঁ, ওই একই ফ্লাইটে যে আমরা ওখান থেকে উঠছি। আচ্ছা, আপনারা কয়জন ছিলেন? আমরা ছিলাম 8 জন। আমাদের তদানীন্তন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি প্রফেসর খালিদ হাসান সাহেব, ওনার স্ত্রী আমর ইসলাম এবং রফিক পারভেজ, আর নিউ ইয়র্ক থেকে আমাদের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আমি তো নিজে আব্দুল সামাদ আজাদ, এবং আমাদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার বিশিষ্ট বন্ধু ফারুক আহমেদ সাহেব এবং সুলেমান আলী সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তখন আবুধাবি এয়ারপোর্টে নেত্রীর সাথে দেখা করি। যখন দেখা করলেন নেত্রী কি বললেন? নেত্রী আসলে প্রথম দেখাতে জানতেন যে আপনারা যাচ্ছেন? উনি জানতো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে দেখা হয় নাই তখন উনি একটু উদ্গ্রীব ছিল এবং চিন্তাযুক্ত ছিল। আমার একটা কথা মনে আছে, যখন প্রথম নেত্রীর সাথে আমার দেখা হলো, নেত্রী বসা ছিল, আমরা যখন কাছে যাই পা ধরে সালাম করতেছি, উনি এরকম হাত দিয়ে এরকম এইরকম শরীরে হাত দিয়ে বলতেছে, হ্যাঁ আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম, তোমরা আসছো, আমি খুব খুশি হয়েছি। এবং উনি
মানে উৎফুল্ল ছিল, ওনার যে একটা ভয় ভীতি কিচ্ছু ছিল না। আচ্ছা জনাব সুলেমান আলী সাহেব, আপনি তো আপনিও ছিলেন, আপনি কি এই আবুধাবি থেকে ওনার সাথে দেখা করেছিলেন, রাইট? ধন্যবাদ টাইম টিভির কলাকুশলী এবং টাইম টিভির দর্শকবৃন্দ, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজকে যে যেখান থেকে যে অনুষ্ঠানটা উপভোগ করছেন সবাইকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি টাইম টিভি সিও জনাব আবু তাহের, আপনি আজকের এই দিনটিকে স্মরণ রাখার জন্য আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন। আসলে সত্য কথা কি যে কোনো ভালো কাজ কখনোই যে কোনোভাবে ষড়যন্ত্র করে নস্যাৎ করা যায় না। জননেত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ দিয়েছেন, আপনি জানেন। আমরা এমন এক নেত্রীর জন্য রাজনীতি করি, আমরা জন্মের পর থেকে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সৌভাগ্য হয়নি। আমরা জন্মের আগেই, তখন শিশু বয়সেই আমরা বঙ্গবন্ধুর মৃত্যু সংবাদ শুনেছি। কিন্তু তার কন্যাকে বাংলাদেশের, যিনি জীবন বাজি রেখে বাংলাদেশের জন্য কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশে এসেছেন, একটু চিন্তা করলে আপনি দেখবেন, আমি একটু পিছনের দিকে যেতে চাই, যে কোনো পরিবারে পিতা মাতা ভাই বোন এতগুলো মানুষকে একসাথে হত্যা করার পরে এমন কোনো সাহসী মানুষ পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না যে রাজনীতিতে আর সেই দেশে প্রবাস থেকে অন্তত ফিরে যাবেন। কারণ নিশ্চিত উনি যদি সেই 15ই আগস্ট ওই বাংলাদেশে কোথাও থাকতেন তাহলে ওনাকে জীবিত রাখা হতো না, যেহেতু ছোট্ট একটা শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে। তারপরও এত বিচক্ষণতার ভিতরও, এত টেনশন, এত বিরুদ্ধ পরিবেশের ভিতরও তোয়াক্কা না করে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুক্তির জন্য, বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, অগাধ সাহস নিয়ে, বাঙালিদের প্রতি যে অগাধ ভালোবাসা দিয়ে উনি বাংলাদেশে সেই 81 সালের 17ই মে পদার্পণ করলেন, কি প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে, এবং রাজনীতিতে আস্তে 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 নিজের যোগ্যতা বলে পুনর্বাসিত হলেন, এটি একটি বিরাট অধ্যায়। সুতরাং সেই নেত্রীর কে বিভিন্নভাবে আপনি জানেন ষড়যন্ত্র করে দুর্নীতিবাজ বাড়ানোর জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাকে দেশে যাওয়ার জন্য ষড়যন্ত্র করে বিভিন্ন এয়ারলাইন্সে চিঠি দিয়ে তাকে এরকম একটি অবস্থা তৈরি করেছে। এটা আমরা জানতে পেরে কর্মী হিসাবে স্বাভাবিক কারণে আঘাতগ্রস্ত হয়েছি। তীব্র প্রতিশোধের নেশা আমাদের রক্তের। আপনারা কি একসাথেই ওনাদের সাথে একসাথেই রওনা হয়েছে? আমি এবং আমাদের আব্দুল সামাদ আজাদ এবং সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আমরা যে এয়ারপোর্ট থেকে একসাথে রওনা হয়েছিলাম, এবং আমরা আসলে খবরটা পেয়েছিলাম মাত্র 2 ঘন্টা আগে যে নেত্রী, যারা আপনারা যদি কেউ যেতে চান, অনেককেই বলা হয়েছে জীবনের ভয়ে অনেকেই যেতে রাজি নয়, কেননা যে তখন আর্মি ডিক্টেটরশিপ গভর্নমেন্ট, যদিও তত্ত্বাবধায়ক সরকার একটা পুতুল সরকার, কিন্তু আসলে ক্ষমতার চালিকাটি ছিল আর্মি গভর্নমেন্টের হাতে। আর্মিরা যেভাবে নির্যাতন করে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে, ওই নির্যাতনের ভয়ে, জেল জুলুমের ভয়ে অনেক বড় নেতারা তখন কেউই ওই নাম লেখাতে পর্যন্ত, অনেকে নাম লেখালেও শেষ পর্যন্ত বিভিন্ন অজুহাত দিয়ে তারা কিন্তু যাননি সেদিন। কিন্তু আমি ছিলাম মাত্র স্বেচ্ছাসেবক লীগের নিউ ইয়র্ক স্টেটের একজন সভাপতি, আমার তেমন কোনো দায়িত্ব ছিল না, তেমন কোনো পদও না, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো সদস্যও না আমি তখন। কিন্তু আমি দায়িত্ব শুধু এতটুকুই নিলাম যে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, বঙ্গবন্ধুর কন্যাকে রাজনীতি থেকে এইভাবে চিরতরে নির্বাসিত করবে, আর আমরা তরুণ প্রজন্ম বসে থাকবো, এটা কোনোভাবেই তোয়াক্কা করা যায় না, বরদাস্ত করা যায় না। এর তীব্র, আমরা যদি জেল খাটতে হয় খাটবো, মরতে হয় বঙ্গবন্ধুর কন্যার সাথে একসাথে আমরা মরবো, কিন্তু তবুও সহজে তাদেরকে ছাড়া যাবে না। আমরা সেই জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, আমার ওয়াইফ তখন অন্তঃসত্ত্বার 7 দিন পরে তার ডিউ ডেট ছিল, আমি সেটা ফেলে চলেও আমি টিকিট কেটে ওই একসাথে আমরা আবুধাবি এয়ারপোর্টে গিয়ে যখন নেত্রীকে দেখলাম, নেত্রী আমাদেরকে যখন দেখলেন, তিনি মানে আসলে আমাদের অপেক্ষা করছিলেন। ওনার কথাতে বেশি বেরিয়ে আসলো যে তোমরা কাজকর্ম ফেলে আমার ডাকে যে আহ্বান দিয়ে যে আসছো, তো আমি খুব খুশি হয়েছি তোমাদের। এবং একটি কথা আমার তখন নেত্রী প্লেনের ভিতরে বলেছিলেন, নেত্রী আসলে গণতন্ত্রের মানুষ কন্যা এই কারণেই বলে যে উনি কিন্তু ভিআইপি সিটে ছিলেন, ওনার দরকার ছিল না সাধারণ পাবলিকের ওই সিটে যেয়ে প্রত্যেকের সাথে দেখা করা। এই এত বিপদ, যার সংকট, যার মাথার মধ্যে, যাকে দেশে নামতে দেওয়া হবে না, তারপরও তিনি প্রত্যেকটা যাত্রীর সাথে, এবং আমার একটা স্মৃতি মনে পড়ে যে ওনাকে দেখেই মানুষ তখন উদ্বেলিত হয়ে জয় বাংলা স্লোগান সেই প্লেনের মধ্যেই দেওয়া শুরু করে দিল।
নেত্রী আশ্বস্ত করেও ওনাদেরকে থামাইতে পারতেছিল না। তারপরে সেই নেত্রী আবার নামার সময় আরেকটা এমন একটা আচরণ দেখালেন যেটা আমি সারা জীবন স্মরণ রাখবো, যে তোমরা আমার কর্মী, আমাকে ধরে নিয়ে বড় জোর হয়তো হাউস অ্যারেস্ট করবে বা হয়তো অন্য যে কোনো কিছু করবে, কিন্তু মারধর করবে না। কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে যে নেত্রী এত শক্তি কোথার থেকে পেল, এই টাকার সোর্স কোথায়, যে আমাদের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে উনি বাংলাদেশে আর সাহস পেল, তোমরাই এই চাবিকাঠি বোধহয় তোমরাই চালাইছো, তোমাদের রিমাইন্ডে নিয়ে যে অত্যাচার করবে, তোমরা সাধারণ দর্শক সেজে বেরিয়ে যেও, তোমরা আমার সাথে আমাকে অনুসরণ করার চেষ্টা করো না। এই যে কর্মীদের প্রতি যে মহানুভবতা, কর্মীদের প্রতি যে দরদ ভালোবাসা, মানে উনি সেটা। এবং আরেকটি কথা বলেছিলেন সেদিন, চমৎকার কথা, যে তোমরা যদি জেলে যাও কিছুই হবে না, কিন্তু তোমরা বাইরে থাকলে অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্রে যে একটা মেসেজ যাবে যে নেত্রীকে এইভাবে অত্যাচার করা হয়েছে, এই জন্য তোমাদেরকে আসতে বলা হয়েছে। তোমরা যে আসছো এর জন্য আমি কৃতজ্ঞ। তোমরা সুস্থ সহাবস্থান থেকে রাজনীতি করো, এবং এই জন্য আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আজকে আমার ভালো লাগে এটাই যে এই নেত্রীকে দেখেন, নেত্রী জন্মের পর থেকে আমার মনে হয় না যে কোনো জায়গায় উনি স্বজনপ্রীতি এবং দলীয় ব্যক্তিকীকরণ, ওনার অনেক আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও উনি রাজনীতি ওইভাবে পুনর্বাসিত করেননি, এবং অর্থ আত্মসাতের কোনো প্রশ্নই ওঠে না, অথচ তাকে মিথ্যাভাবে অর্থ আত্মসাতের মামলা দিয়ে কিভাবে হয়রানি করা হয়েছে। আজকে সেই নেত্রী দেশে ফিরে গিয়েছিলেন বিধায় আজকে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি রোল মডেল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে আমরা বিভিন্ন দেশের এখন বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে প্রশ্ন তোলে। আসতেছে আপনার সাথে আবার। জনাব ফারুক আহমেদ, আপনি তো যখন এইখান থেকে, আপনি তো লন্ডন গিয়েছিলেন। হ্যাঁ, আমি লন্ডন গেছি। তো আপনার এই স্মৃতিটা বলবেন যে এখান থেকে লন্ডন গেলেন, তারপর লন্ডন গিয়ে কীভাবে দেখা হলো নেত্রীর সাথে আপনার? আমি লন্ডন যাওয়ার পরে এখন বর্তমান তখনকার লন্ডনের হিথ্রোতে ওনার সাথে দেখা হলো? হ্যাঁ, হিথ্রোতে। আচ্ছা। আমি যাওয়ার পরে এখন লন্ডন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আনোয়ারুজ্জামান চৌধুরী, সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ওর বাসায় নিয়ে গেছে। তারপরে নেত্রী যখন ধরেন 3টার দিকে হতো, লন্ডন টাইম হিথ্রো এয়ারপোর্টে আসলেন, ওইখানে আমি গেলাম। যাওয়ার পর আব্দুল সামান গুলাব ভাই ইন্ট্রোডিউস করে দিলেন নেত্রীর কাছে। নেত্রী চিনতেন, তারপর বললেন ফারুক নিউ ইয়র্ক থেকে আসছে, আরও লোকজন আসছে। বাট ওই সময় আমি একাই ছিলাম শুধু ওইখানে। খালেদ ভাই ছিল, ওনারা বোর্ডিং পাস নিয়ে ঢুকে গেছে ভিতরে, খালেদ ভাই সহ আরও 3জন, আর আমি ছিলাম নেত্রীর সাথে। যাক, তারপরে তো ওইখানে আল জাজিরার টেলিভিশনে নেত্রী সাক্ষাৎকার দিয়েছিল, এবং ওই বিআইপিতে আমি নেত্রীর সাথে ছিলাম। একটা স্মৃতিচারণ করে আমি আপনাকে বলতে চাই, যখন সুলেমান ভাই যে কথাটা বলছে আর কি, যখন নেত্রী বাইরে হওয়ার আগে প্লেনের দরজাটা খুলবে, আমরা অপেক্ষা করতেছি সবাই দাঁড়িয়ে নেত্রীর সামনে, আমরা পিছনে ঢাকায় 10-15 মিনিট আমরা দরজা খোলার অপেক্ষা করতেছি। তখন ওই লন্ডনের হাশেম সাহেব, তখন লন্ডনের প্রফেসর হাশেম সাহেব, উনি ছিলেন সাধারণ সম্পাদক, উনিও ছিলেন সফরসঙ্গী। তারপরে সুলতান শরীফ সাহেব, উনিও ছিলেন বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট। হাশেম সাহেব প্রশ্ন করছিলেন যে নেত্রী, আমরা আপনাকে ফলো করবো, বাইরে আপনি যখন বাইরে আমরা কি ফলো করবো? তখন সুলেমান ভাই যে কথাটা বললো যে না, আপনারা আমাকে ফলো করার দরকার নেই, আমার যা হওয়ার হবে। আপনারা লাগেজ ক্লেমে চলে যাবেন, ওইখানে আমার লাগেজ একজন লোক ছিল ওনার সাথে, ওরে ফলো করবেন, এবং গাড়ি থাকবে 7-8টা। আপনাদের যদি গাড়ির ব্যবস্থা না থাকে, তোমাদের গাড়ির ব্যবস্থা না থাকলে ওই গাড়ি ব্যবহার করে সোজা সদনে চলে যাবো। আমি 32 নম্বরে যাব, ওখানে জাতির জনকের মাজার জিয়ারত করে আমি তারপরে আসবো 32 নম্বরে। এবং সেটাও দেখেন, এত দুশ্চিন্তার মধ্যে উনি বলতেছেন তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা গেছি লন্ডন থেকে বা আমেরিকা থেকে এবং মিডল ইস্ট থেকে প্রায় 40-50 জন লোক, এবং তখন ওই অবস্থায় উনি বলতেছেন, মেনুটাও উনি বলতেছেন আমাদেরকে কি কি খাওয়ার অর্ডার তুমি টেলিফোনে লন্ডন থেকে উনি দিচ্ছেন, তোমরা সদনে চলে যাবা, ওখানে রাত্রে ডিনার করে তারপরে তোমরা যার যার অবস্থানে যাবা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তখনকার সময় কল্পনাও করি নাই আমরা, নেত্রীও কল্পনা করে নেই, এয়ারপোর্টে নামার পরে আমরা যখন বাইরে হইলাম, লক্ষ লক্ষ লোক একদম এয়ারপোর্ট থেকে, হ্যাঁ এয়ারপোর্ট থেকে সুধা সদন, এয়ারপোর্ট থেকে একদম 32 নম্বরের বাড়ি যেটা, সেখান পর্যন্ত, মানে আমরাও হিমশিম খাইছি। আমরা যখন যাওয়ার পরে 32 নম্বরে ঢুকতে যে কি হিমশিম খাইছি, এটা তখন একমাত্র আল্লাহ দেখছে আর কি। এত লোক আর কি, এত বাধার পড়ে, এবং এটা কোনো পূর্বের কোনো ধরনের প্রস্তুতি ছাড়া হঠাৎ করে যেন 8-10 লোক, মানে এটা প্রশাসন বুঝতেই পারে নাই যে এত লোক কই থেকে আসছে। খালি প্লেনটা নামলো, তারপর প্রত্যেকটা লোক রাস্তায় নেমে আসলো। তারপরে যে জিনিসটা হলো, আপনারা জানেন, আমরা নেত্রী যে জিনিসটা করলো, আমরা তো গেলাম সুধা সদনে, ঢুকার পরে নেত্রী আসলো। নেত্রী আসার পরে আমরা যখন দোতলায় সুধা সদনের মানে ডিনার করতে গেলাম, তখন মনে করেন 10-12 জন আমরা ডিনার করতে গেছি। অনেক বাসায় চলে গেছে, সবাই যায় নাই। আমরা 8-10 জনের মতো ছিলাম ওই দিন
মানে ডিনারে গেছি আর কি নেত্রী বাসায়। খালেদ ভাই, হ্যাঁ উনি ছিল। খালেদ ভাই একটু অসুস্থ। হ্যাঁ, যাওয়ার পরে যে জিনিসটা মানে আশ্চর্য লাগলো, আমরা যখন ডিনার করতে বসলাম একটু পরেই নেত্রী আসলো, আয়সা আমাদের খোঁজখবর নিল ঠিক মতো আমরা খাওয়া দাওয়া করতেছি কিনা, বা এই জিনিসটা যে এই যে জাতির জনকের কন্যার যে একটা কর্মীদের প্রতি যে একটা ভালোবাসা, যে টান, এত বিপদ এত কিছুর আশঙ্কাকে উপেক্ষা করে উনি আমাদের খবর নিতেছেন, আমাদেরকে খেতে মানে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য বলতেছেন। এটা আমার মনে হয় একটা উদাহরণ, বিরল উদাহরণ হিসাবে মনে থাকবে। খাওয়া খুব সুন্দর কথা বলছেন। আমরা অলমোস্ট অর্ধেক খাওয়ার পর্যায়ে চলে গেছি, নেত্রী আসলো। আসা তার যে ছিল ওই যে সেলিম নামে একজন ব্যক্তি ছিল সার্ভ করে, খুব পুরানো, এবং জাতির জনকে যে ৭৫ সালে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল সেই সময় সে আহত হয়েছিল। তো সেলিম আসলো, খাবার আমাদের দিতে, আমরা এই কি খাবার দিছে, পোলাপা দিছে, এটা বললো যে গলদা চিংড়ি দিছি, খুলতো দেখি, আমি খুললো, খুলে দেখে গলদা চিংড়ি প্যাকেট আছে, এ তো সব রয়ে গেছে, বাইর করলো, বাইর করে গলদা চিংড়ি সবাই খেতে। তো একটা করে খাওয়ার পরে উনি নিজ হাতে দিছে আমাদেরকে খেতে। তারপরে গোপালগঞ্জের ইয়েতে ওই মিষ্টি বলে যে খাও, আমরা তো বলছি না মিষ্টি, কয় যে না এই মিষ্টি ভালো, গোপালগঞ্জ থেকে আনা হয়েছে। এবং ফারুক ভাই যে কথাটা বলছে আগে যে এত লোক হয়েছে, এটা আনবিলিভেবল। এবং আমার মনে হয় যে কয়েক ঘন্টার সময় লাগছে এয়ারপোর্ট থেকে সুদাসনে আমাদের যেতে। এবং আমরা শুধু আমেরিকা থেকে গেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গেছি বিদায়ী আমরা ওই জায়গায় যেতে পারছি, আর কোনো গাড়িটা মানে কোনো ওয়ে নেই। আচ্ছা, আমি একটা জিনিস আপনারা যে কেউ বলতে পারেন, একটা প্রশ্ন আছে আপনাদের আওয়ামী লীগের অনেকের মধ্যে, সেটা হলো যে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী আছেন যারা এখন অনেক গুরুত্বপূর্ণ পদেও আছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা অনেক ফ্যাসিলিটিও পাচ্ছেন। এই ধরনের লোক যারা, তারা কেউ গেলেন না, কিন্তু আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে গেলেন। হ্যাঁ, এইটাকে যদি অ্যানালাইজ করা হয় যে একজন আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে আপনি কিভাবে জিনিসটা চিন্তা করেন? আমি আমার ব্যক্তিগত মানে এটাই বলি, আমি জানি না ভুল শুদ্ধ কি, সাধারণত আমি আমার জায়গা থেকে চিন্তা করেছি যে আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, আমার যে কর্তব্য আমি আমার জায়গা থেকে কি করতে পারি এই জিনিসটা চিন্তা হয়েছে। আর অন্যেরা কি করেছে, অনেক সময় একই বাবার 7 জন ছেলে থাকলে কিন্তু ওই 7 ছেলে বা বড় ছেলে, অনেক সময় বড় ছেলেকে অনেক টাকা পয়সা খরচ করে ব্যারিস্টার বানায় বা ম্যাজিস্ট্রেট বানায় বা এই করে, তার সাথে বাবার এত মিল হয় না বা এই হয় না। কিন্তু ছোট যে ছেলেটা হাল চাষ করে সে কিন্তু অনেক সময় বাবা মার খবর নেয়। এবং সেদিন একটা মুভি দেখলাম ইন্ডিয়ান ফিল্মে, আপনার অনিল কাপুর একটা ছোট ছেলে ছিল এবং সে ফুটবল খেলতো, তো ফুটবলের আবার কি গোলকিপার ছিল। তো যখন ও খাবার আসতো ওর বাবা বলতো, ও তুমি তো হাওয়া খাও সারাদিন, তো তুমি ভাত খাবে কেন? ও কিছু না বলে ভাত খেয়ে আবার খেলতে যেত। কিন্তু এমন একদিন দুঃসময় আসলো, তার বাবার অর্থোপার্জন নাই, ছোট বোনকে বিয়ে দিতে হবে, তখন সেই বিয়ের টাকায় উনি দিতে না পারায় বিয়ে ভেঙে যায়। তখন ও বলে যে আমাদেরকে 3 দিন সময় দাও, আমি টাকা এনে দেব। তখন ও বাবা বলে কোথা থেকে টাকা আনবে? বলে চিন্তা করলো। তখন ওই গোলকিপার যায় তার একটা কিডনি বিক্রি করলো, কিডনি বিক্রি করে বলছে যে আমার বাবার কাছে যায় টাকা দিয়ে আসো, আমার বোনের বিয়ে। তখন এরা বলতেছে ও বোধহয় আজকে হাওয়া খেতে গেছে, ও তো যেহেতু বোন বলতেছে ও না আসলে আমি বিয়ে করবো না। তখন ইয়েতে টেলিফোনে বললো যে তুমি বিয়ে করো, আমি এক জায়গায় খেলতে আসছি, এবার আমি অনেক টাকা পাবো, বিয়ে করবো। তখন যখন আসছে, আসার পরে কেমনি যেন বাবাই টের পেয়েছে, এই তোমার এখানে ব্যান্ডেজ কেন? খেলতে ব্যথা হবে দেখি, কিডনি বিক্রি করে সে বসে কিডনি বিক্রি করে বসে দিল। অতএব কে কোথা থেকে কি করবে এটা আমরা কারো আপনি মানে মূল্যায়ন করার বিষয়, আমি ওইদিকে তাকাবো না। আপনি কি যার যার জায়গা থেকে, মানে আমি কি করলাম সেটা আমি দেখি। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে দেখছি যে আমি দাবি করি আমরা অনেক সময় শুধু বড় জিনিস পাইনি সেজন্য না, আমরা ক্ষুদ্র কর্মী হলেও আমরা অনেক কিছু পেয়েছি। যে জিনিসটা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 16 কোটি মানুষের নেতা, বিশ্বের নেতা, এখন সারা বিশ্বে লোক জননেত্রী শেখ হাসিনাকে চিনি। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের 2-1 জনের নাম জানে, ফারুক ভাইয়ের নাম জানে,
আমার নামও হয়তো জানে। এই যে একটা জিনিস, এটা অনেকেই পায়। আপনি আপনি কি মনে করেন যে আপনাদের যে কন্ট্রিবিউশন, আপনারা যে এই বিপদের দিনে জীবনের ঝুঁকি নিয়ে ওনার সফর সঙ্গী হলেন, দেশে গেলেন, তখন তো আপনারা বুঝতে পারেন না যে উনি যে ক্ষমতায় আসবে, তখন সামনে ছিল জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার, এরকম জিনিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আপনি কি মনে করেন যে আপনাদের এই যে অবদান, আপনাদের যে এই ত্যাগ, এই ত্যাগের আপনার সঠিক মূল্যায়ন হয়েছে? হ্যাঁ, আমি এটা 100 ভাগ মূল্যায়িত হয়েছে আমার ক্ষেত্রে, আমি বলতেছি। কারণ একটা উদাহরণ দেই আমি। এই যে কনভেনশনটা আওয়ামী লীগের হইল গত, হওয়ার পরে আমরা আমাদের সভাপতি ডক্টর সিদ্দিক রহমানের নেতৃত্বে 5-7 জনের একটা টিম নেত্রীর সাথে দেখা করতে গেছিলাম। তো রুমে আমরা যখন গণভবনে দেখা করতে যাই, এক পর্যায়ে আমি যখন ফজলু ভাইয়ের সাথে ছিলেন, ফজলু ভাই আর আমি যখন নেত্রীকে পায়ে ধরে সালাম করতে চেষ্টা করলাম, তখন এসএসএফ বাধা দিল। এসএসএফ বাধা দেওয়ার সাথে সাথে নেত্রী বলল, এই শরতুকা, এরাই হলো আমার যুক্তরাষ্ট্রের এসএসএফ। এই যে নেত্রীর এই যে একটা অগাধ বিশ্বাস, ভালোবাসা, এসএসএফ এর বাধাকে উপেক্ষা করে, মানে নিরাপত্তাকে উনি কেয়ার না করে ওনাকে পায়ে ধরে সালাম করার যে সুযোগটা সৃষ্টি করে দিলেন, আমরা ওনাকে আমাদের মানে মাতৃতুল্য বলেন আর বড় বোন বলেন, ওইভাবে দেখি, ওই দৃষ্টিতেই সালাম করি আমি প্রত্যেকবারই সুযোগ পেলে আর কি। আমি মনে করি এই যে নেত্রী, এই জিনিসটা, এটা কি স্বীকৃতি নয়? খালি কি আমি কিছু পেলে এটা স্বীকৃতি, আর কিছু এই যে নেত্রীর নাম ধরে আমাকে ডাকে। আপনাদেরকে তো একটা দেওয়া হয়েছিল, প্লেক। হ্যাঁ, ওইটা ধরেন 9 সালে সম্ভবত, 2009 সালে বা 10 সালে হবে, এটা আমরা 8 জনকেই জননেত্রী শেখ হাসিনার একটা গণসম্বর্ধনা হয়েছিল ওই হিলটন হোটেল হিলটনে, সেখানে প্লেক দেওয়া হয়েছিল। আমি একটা স্মৃতি আপনাকে বলবো। আপনি বলছেন যে আপনারা অ্যারেস্ট হতে পারতেন। আপনারা জানেন লন্ডন থেকে প্রায় 6 থেকে 7 জন লোক নেত্রীর সফর সঙ্গী হয়েছিলেন এবং সবাই অ্যারেস্ট কিন্তু হয়েছিলেন সিলেটে। আমাদের বর্তমান সিলেট, হ্যাঁ, উনিও অ্যারেস্ট হয়েছিলেন। এটা হয়েছিল ঘটনাটা আপনার ওই যে আমাদের বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক চৌধুরী, উনি যারা লন্ডন থেকে প্রবাস থেকে গেছে বা আমেরিকা থেকে যারা গেছে সিলেটের, উনার বাসায় আমাদেরকে দাওয়াত করছিল যাওয়ার বোধহয় 3-4 দিন পর। প্রত্যেকেই গেছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত কাজে আমি আমার গ্রামের বাড়িতে চলে গেছিলাম। 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য গেছি, একটু গ্রামের বাড়িতে গিয়ে বাবার কবরটা জিয়ারত করি বা আত্মীয়স্বজনের সাথে একটু দেখা করবো। সেই জন্য আমি বলছিলাম আমি বিকালে এসে সেই দাওয়াতে যোগ দিব। তারপরে আমি যখন রওনা দিয়েছি, রাস্তায় আমি খবর পাইলাম যে প্রত্যেকে অ্যারেস্ট হয়ে গেছে। মানে লন্ডনের সফর সঙ্গে প্রত্যেকে অ্যারেস্ট হয়েছেন, সাথে সিলেটের যারা নেতৃবৃন্দ ছিলেন, মিসবাউদ্দিন সিরাজ সহ, শফিক চৌধুরী সহ, সরওয়ার ভাই সহ, কানাডার প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে এবং এরা প্রায় 3 থেকে 4 মাস জেলে ছিল এবং অনেক নির্যাতিত হয়েছে। দেখেন, ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। আমি যদি আরো 1 থেকে 2 ঘন্টা আগে চলে আসতাম, তাহলে আমিও অ্যারেস্ট হইতাম, সেদিন আমিও নির্যাতিত হইতাম। তারপর যখন আমি সিলেট থেকে সরাসরি ঢাকায়, বাসায় না গিয়ে আমি সরাসরি ঢাকায় চলে আসছি, ছোটো ভাইকে বললাম ব্যাগটা নিয়ে তুই আমার ফ্রেন্ডের বাসায় আস, এবং আমাকে একজন সাংবাদিক বন্ধু আমাকে ফোন করে বললো আপনি বাসায় যান না, আমার মনে হয় আপনাদেরকে লিস্ট করে টার্গেট করে যারা ছিলেন না বাসায়ও হানা দিতে পারে, অর্থাৎ বাসায় যান না, আপনি ডাইরেক্ট কোথাও চলে যান। তখন আমি রাত্রের বাসে করে আমি ঢাকা গেলাম। ঢাকা গেলে আমি পরের দিন আমি নেত্রীর পিএস ছিলেন তখন বর্তমান যে আমাদের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ, ওনাকে ফোন করলাম এবং এই ঘটনাটা বললাম, এইভাবে অ্যারেস্ট হয়েছে, ওনারাও জানেন। তখন আমার হাসান মাহমুদ ভাই কিছু ইনস্ট্রাকশন দিলেন, আমি ওই মতে কিছু লন্ডনের যারা অ্যারেস্ট হয়েছে ওদের কিছু ইনফরমেশন লন্ডন থেকে কালেকশন করে আনোয়ারুজ্জামানের মাধ্যমে দিলাম আর কি। আচ্ছা, তারপরে যে জিনিসটা আমি বলতেছি, 17ই মে, তখন 16ই মে আমি ঢাকা গেছি, এরা অ্যারেস্ট হয়েছে সম্ভবত 15ই মে। 17ই মে আমি নেত্রীর সাথে দেখা করতে গেছি। যাওয়ার পরে আমি নেত্রীকে বললাম যে নেত্রী, এই ঘটনা, আমাদের সাথে তো সব অ্যারেস্ট হয়েছে। এই নেত্রী, হ্যাঁ আমি জানি, আর আমি কী করবো? না, তুমি চলে যাও, কালকেই চলে যাও, যদি কোনো অসুবিধা হয় এয়ারপোর্টে ডাইরেক্ট তুমি হাসান মাহমুদকে ফোন দিবা, এটা আমি দেখবো। মানে এই যে দেখেন, এর চেয়ে কী আছে? খালি যে আমি বাড়ি গাড়ি আর ব্যবসা বাণিজ্য পেলে, এই যে নেত্রীর স্নেহ মমতা ভালোবাসা দেখা হলেই ফারুক কেমন আছো, এই জিনিসটাই আমি মনে করি। আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, মানুষের চাহিদার শেষ নাই, চাহিদা অনেক আছে, কিন্তু আমার এত বেশি চাহিদা না। আল্লাহ মনে করেন আনছে আমেরিকা, আমি আসছি, ছেলে আমি মানুষ করতেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় অর্জন এখানে। আমি মানুষের জন্য কাজ করি, আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। হ্যাঁ, দল ক্ষমতায় আছে, এই জন্য আমাকে সুবিধা নিতে হবে। আমি আজকে যদি সুবিধা নিতে হলে আমি দেশে থাকতাম বা অনেক চেষ্টা করতাম, আমি কিন্তু সেদিকে নাই। আমার একটাই লক্ষ্য, আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করতেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজকে ওনার জীবন বাজি রেখে উনি 23 বার মৃত্যুর মুখ থেকে বেঁচেছেন 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে। আজকে আপনি দেখেন আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতুর মতো নিজের অর্থায়নে আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে করতেছেন। এটা ওই দিনের সাহসী ভূমিকার কারণেই আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশটাকে
মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত করতে যাচ্ছে। জনাব সুলেমান আলী, আপনি তো খুব সুন্দর করে বলছিলেন, আপনি একটু বলবেন যে যখন আপনারা দুবাই থেকে ঢাকা রওনা হলেন প্লেনের, আবুধাবি থেকে প্লেনের ভিতরে রওনা, আপনিও পার্টিসিপেট করতে পারেন, আপনিও বলতে পারেন যদি কোনো কিছু গ্যাপ থাকে। আপনারা প্লেনের ভিতরের যে আবহাওয়াটা কেমন ছিল? প্লেনের ভিতরে আপনাকে যে বললাম যে নেত্রী ওখান থেকে যখন প্লেনে উঠলেন, উঠার পরই মানে আমরা যারা তখন কি প্লেনের ভিতরে সবাই জেনে গেল যে এখানে শেখ হাসিনা এখানে উঠেছেন? প্রধানমন্ত্রী, হ্যাঁ মানে আগে থেকেই জানাজানি হয়ে গেছে এয়ারপোর্টে যে প্রধানমন্ত্রী শেখ উনি হাসিনা প্লেনে প্লেনে উঠেছেন। যাচ্ছে যাত্রী হিসেবে। যাত্রীদের একটা কৌতূহল ছিল হুম, এবং উনি যে বঙ্গকন্যা এবং মানে বঙ্গবন্ধুর কন্যা, তার পরিচয়টা উনি যে অনেকেই আরাম আয়েসে এত দুশ্চিন্তা বিভিন্নভাবে উনি ওনার ভিআইপি সিটে সুন্দরভাবে থাকতে পারতেন, হুম, কিন্তু উনি ওনার সময়টাকে মানে সুন্দরভাবে, ওনার মাথার মধ্যে কোনো বিন্দু পরিমাণ আমি চিন্তা দেখিনি, ওনার চেহারার মধ্যে কোনো রকম ভয় ভীতিও দেখিনি, যে ওনার একটাই কথা যে আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু সপরিবারে জীবন দিছে, আর আমি তো ক্ষুদ্র একজন মানুষ, দেশের মানুষের জন্য প্রয়োজন বোধে আমারও জীবন যাবে। তা সেই নেত্রীর উদ্যমতা দেখে আমাদের যেমন ভালো লাগছে, পর্যায়ক্রমে উনি যখন হেঁটে প্লেনের মধ্যে আসলেন, সবার সাথে কুশল বিনিময় করলেন, মানুষ এক্সাইটেড হয়ে স্লোগান দিলেন ওই যে প্লেনের মধ্যে এগুলো করো না, তোমরা চুপ করো চুপ করো। তারপরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে আবার সিটে দিকে বসলেন এবং লাস্টে নামার সময় যেটা উনি সবাইকে আশ্বস্ত করে বললেন, দিক নির্দেশনা দিলেন, যেটা ফরদ একটু আগে বলছেন যে তোমরা যার যার মতন সুদা সদনে চলে যাওয়া। আমরা এয়ারপোর্ট থেকে নেমে লাকিস নিয়ে আমরা, আর কেউ কেউ আমাদের সব সঙ্গী, আমি নাম বলবো না, তারা ভয়ে যে যেহেতু জীবনের হুমকি আসতে পারে সঙ্গী হওয়ার পরও তারা এয়ারপোর্ট থেকে যার যার ওই নেত্রীর কথার ভয়ে তারা চলে গেছে। কিন্তু আমাদের একটা সাহস শক্তি, যেটা আপনি আগে প্রশ্ন করেছিলেন যে আপনারা এত গুরুত্বপূর্ণ নেতা না অথচ কেন গেলেন, কেন যাওয়ার একটা নৈতিক দায়িত্ব। যখন আমরা একটা দল করি তখন একটা কমিটমেন্ট আছে দলের প্রতি এবং একটা দায়িত্ব বোধ আছে নিজস্ব। আমি আমার নিজস্ব দায়িত্ব বোধ থেকে যে আমি এতটুকু আমি বুঝি যে কারো দুঃসময়ে যদি বন্ধু হওয়া যায় সেটাই হলো প্রকৃত বন্ধু। সুসময়ে বন্ধু অনেকেই হয় কিন্তু দুঃসময়ে নয়। আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনার দুর্দিন আসছে বা এত একটা চ্যালেঞ্জ, তাকে রাজনীতি থেকে মাইনাস করা ফর্মুলা চলছে, এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে নেত্রী যাচ্ছেন দেশে, সেখানে আমরা গেলে উনি কিছুটা হইলেও একটু মনোবল আরো বৃদ্ধি পাবে। এই জন্য আমরা ক্ষুদ্র কর্মী হলেও, আমাদের জেল জুলুম হলেও, আমি মনে করি রাজনীতি করতে হলে জেল জুলুম তার একটা পার্ট। জেল জুলুমকে ভয় পেলে তার রাজনীতি করা যায় না, তাই সেই জন্য আমরা জেল জুলুমকে ভয় করি না। আপনারা ওইখানে আপনি তারপরে কি আপনার এলাকায় চলে গেলেন না? হ্যাঁ, ওইটাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। যখন ওই রাত্রি পর আমরা আপার বাসা থেকে চলে গেলাম, রাত থেকে খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আমাদেরকে বলে দিছে যে ওই হাসান মাহমুদ ভাই ছিল, তার সাথে কথা বললাম। নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমি তো সবসময় ব্যস্ত থাকবো, আমার পাবা না। হাসান মাহমুদকে ডেকে এনে আমাদেরকে বললো যে ওদেরকে তোমার ফোন নাম্বার দাও এবং ওরা কল করলে কি বিষয় আমাকে জানায়। আমি নাম্বারটা নিয়ে চলে গেছি। আমি বললাম ঠিক আছে, আমি একটু গ্রামের বাড়িতে যাই। আর আমি তো দেশে গেলে তো সবসময় মানে বাসায় লাগেজ রেখে আগে গ্রামের বাড়িতে যাই। আমার প্রচুর দলীয় লোক আছে। যাওয়ার পরে যখন সিলেটে এই ঘটনা ঘটার পরে আমাকে অনেকে বললো যে, আমার ভাই এসে বললো যে সিলেটে যে এই ঘটনা হয়েছে তাহলে তো কোনো সমস্যা হবে কিনা। আমি গ্রামে ঠিক আছে, আমি ঢাকায় একটা খবর নিই। পরের দিন ঢাকায় কল করছি। কল করার পরে হাসান মাহমুদ ভাই বললো যে আপনি কোথায়? আমি বললাম যে আমি তো ইয়েতে, আমার দেশের বাড়ি জামালপুরে। বলে যে এমন একটা ঘটনা হয়েছে, আপনি আমার কল করবেন না। আমি বললাম যে আমি তো খুব একটা বুঝতে পারিনি। বললো যে উনি আমাকে বললো যে আপনি জানেন আপনাকে নিয়ে নেত্রী কত টেনশন করছে। আমি বললাম হাসান ভাই আমি ঠিক বুঝতে পারিনি। বললো যে আপনাদের সাথে যারা আসছে কিছু অ্যারেস্ট হয়েছে আর বাকি যারা আছে তাদের সবার সাথে কথা হয়েছে, কিন্তু একমাত্র ব্যক্তি আপনার সাথেই কথা হয়নি। তখন আপনি জানেন কি দুঃসংবাদ নিয়ে উনি কি করছে? আমি কি বলে যে আমরা তো মনে করেছি যে আর্মিরা আপনাকে মেরে ফেলছে। তো আমি বললাম যে ঠিক আছে, এখন কি? উনি তখন আমাকে বললো যে আপনি as soon as possible আপনি কালকে চলে আসেন বা আজকে চলে আসেন, নেক্সট ফ্লাইট আপনি চলে যাবেন। এবং উনি আমাকে ইনস্ট্রাকশন দিল যে আপনি এয়ারপোর্টে যাবেন, যদি এয়ারপোর্টে কোনো অসুবিধা হয় সাথে সাথে আমাদের কল করবেন, আমরা যে করে ওকে ডেরি করবো, এবং আপনি যখন প্লেনটা রানওয়েতে যাবে আপনি আমাদেরকে জানাবেন। পরে আমার যখন প্লেন পরিচিত লোক ছিল এয়ারপোর্টে, ওরা আমাকে প্লেনে দিয়ে গেছে। তারপরে এয়ারপোর্ট থেকে বললাম যে এরকম ব্যাপার, আমি রানওয়েতে চলে আসছি বলে চলে আসছি। আর যেটা বললেন যে যাওয়ার ব্যাপারে, আমি যেটা আমার মানে ব্যক্তিগত স্মৃতি থেকে মানে
বলতে পারি বা হয়েছে, সেটা হয়েছে যে পরিবারের আমাদের যে মনে করেন ফারুক ভাই আছে তার ফ্যামিলি বা আমাদের যে ফ্যামিলি, আমাদেরকে দুই একজন তখন সংস্কারবাদী টাইপের নেতারা আমাদেরকে একটু ব্যাড ইমপ্রেশন দিয়েছে। দেওয়ার চেষ্টা করেছে বা দিয়েছে যে এই তোমরা যাওয়া, এটা কি গেলে আর্মি রে করবে, হ্যান ত্যান এগুলো বলছে, ভয় দেখাইছে। সত্য কথা বলতে যেদিন ফ্লাইট, পরের দিন রাত্রি 2:30টার দিকে যে কোনো সময় আমরা ফোন পাইলাম, 2টা ফোন, বলে তো আপনি জানেন আর্মিরা ভোট দেওয়া পাড়ায় আপনাদেরকে মেরে ফেলবে, কেন যাচ্ছে, আপনি একজন সামান্য কর্মী, আপনি মরে গেলে কোনো নেই। তখন আমি বললাম যে আমাকে অন্য কিছু বলেন না, ওখানে আমাদের ব্রেনে ঢুকছে, আমরা দলের কাজ করি, আমি মনে করি ইটস মাই ডিউটি। তখন আমি বসে আছি আমার লিভিং রুমে, আমার ওয়াইফ হঠাৎ করে এসে বললো যে এত রাত্রে কোথা থেকে ফোন আসছে। আমরা একজনে কল করছি, না কি হয়েছে বলো, কোনো সমস্যা, নেত্রী কোনো কিছু হয়েছে? আমি না, নেত্রী সুস্থ আছে, কোনো। তখন আমি বললাম যে এই ঘটনা। তখন আমি সত্য বলতে এর পূর্বে আমার কোনো ভয়ও ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু ওই মুহূর্তে মনে হয়েছে যে সত্য বোধ যদি এরকম মরে যাই বা মেরে ফেলে, তাহলে আমার ফ্যামিলি তো আছে এটা। তখন আমি ওকে বললাম যে দেখো, আমি যদি ফেরত না আসি, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ম্যানেজ দি ফ্যামিলি? বললো যে দেখো, এসব কথা চিন্তা করতে নেই, আর তোমরা এই নেত্রীকে বোনের মতো মনে করো, বড় আপা করে ডাকো, এতদিন এখানে ছিল, তোমরা সবসময় কিছু দেখা করছো, আর আজকে তোমরা একা প্লেনে উঠাই দিবে। তোমার যদি বোন হইতো তাহলে কি তুমি পারতা একটা বোনকে প্লেনে একা উঠাই দিতে? তুমি যাও তাদের সাথে। আর আপনি যেটা বলছেন যে পাওয়া, আমি মনে করি আমরা যারাই গেছি, যদি কোনো সামান্যতম আমাদের এই যাওয়াতে কোনো উপকার হয়েছে বা দলের কোনো কাজ হয়ে থাকে, তাহলে সমস্ত ক্রেডিট আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে দিতে চাই। আমি যেটা বলতে চাইছিলাম, আপনি যেটা বলছেন আপনারা কি পাইছেন, হ্যাঁ, যেমন আমরা আজকে দেখেন, আজকেই দেখেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আজকে আমরা 3 জন সশরীরে উপস্থিত ছিলাম এবং ইত্যাদিতে তাৎক্ষণিক, এটা কিন্তু আমরা বলি নাই, হঠাৎ করে উনি কথায় কথায় শুনলো যে আজকে 7ই মে, হ্যাঁ 7ই মে তো নেত্রী গেছিল, তোমরা সাথে গেছিলে, তাৎক্ষণিক একটা চা চক্র ব্যবস্থা করে একটা মিটিং করছে উনি, প্রায় 30-40 জন লোক ছিল, কাউকে না বলে কোনো প্রেস বিজ্ঞপ্তি কিচ্ছু না, তাৎক্ষণিক সিদ্ধান্তে। সেখানে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী ছিলেন, আক্তার ভাই ছিলেন, আক্তার হোসেন ছিলেন সিনিয়র, তারপরে প্রেসিডেন্ট সাহেব ছিলেন। তো এটাও কি স্বীকৃতি নয়? আমি এই জন্য বললাম। আরেকটা স্মৃতি আমার যেটা মনে পড়ে আর কি, আপনার আবুধাবি এয়ারপোর্টে আমি 3 ঘন্টা নেত্রীর সাথে ছিলাম একদম। আমার সৌভাগ্য হয়েছে যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াইতে পারছি। ওখানে তো চা চিনি সব রেডি, খালি জাস্ট ওই মিক্স করাটা, ওই জিনিসটা আমি 2-3 বারই ওনাকে করছি, এই সৌভাগ্য হয়েছে আমার। ওই সময় আবুধাবির কিছু লোকজন যারা যাবে নেত্রীর সাথে বা যারা যেতে পারবে না, আবুধাবি আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায় 100 লোকজন নেত্রীর সাথে দেখা করার জন্য গ্লাসের বাইরে ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। বাংলাদেশের অ্যাম্বাসেডর তখন কিন্তু সেই সুযোগটা বন্ধ করে দিচ্ছে, নেত্রীকে বলছে না আপনি দেখা করতে পারবেন না, সিকিউরিটি প্রবলেম আছে, এখানকার সিকিউরিটি সেটা অ্যালাউ করতেছে না। নেত্রী অনেকবার চেষ্টা করছে, আপনি কাকে ফোন করা লাগে করেন, আমাকেও কথা বলতে হয়, আমি বলবো, ওদের পররাষ্ট্রমন্ত্রী বলেন আর যেখানে বলেন আমি কথা বলবো, দেন। তারপর আমার নেতাকর্মীরা এখানে আছে, আমি বাইরে যাব না, ভিতর থেকে আমি একটা হাই বলে চলে আসবো, ও মানে না। এক পর্যায়ে আমাদের নেত্রী কিন্তু শেষ পর্যন্ত যখন অ্যাম্বাসেডার শাসাইয়া বলছে, শাসাইয়া কথা বলার বলে না, তাহলে আমার পারমিশনের দরকার নেই, আমিই যাবো, কইয়া নিজে হাইটা ওই বিএপি থেকে বাইরে ওই গ্লাসের সামনে গিয়ে সবাইকে কিন্তু হাত দেখে আসছে। আচ্ছা, 1 মিনিট সময় আছে আমাদের মাত্র, 30 সেকেন্ড একটা কমেন্ট জানতে চাই। সেটা হলো যে শেখ হাসিনার বাংলাদেশে গমন এবং এরপরে যে নির্বাচন হলো, নির্বাচনে যখন আওয়ামী লীগ বিজয়ী হলো, তখন বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে যে এটা পূর্ব পরিকল্পিত এবং পুরোটাই সাজানো ছিল, ওনার দেশে যাওয়া এবং নির্বাচনে যে মঈন সরকারের সাথে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং দিয়েই সবকিছু হয়েছে। 30 সেকেন্ডে আপনি কমেন্ট করবেন। আমি সেটা বলবো, যদি ওই ধরনের সাজানো হতো তাহলে নেত্রীকে কেন এরপরে তো এখানে যাওয়ার 1-2 মাস পরেই তো নেত্রী অ্যারেস্ট হইল, অ্যারেস্ট হওয়ার পরে তো প্রায় 10 মাস উনি জেলে ছিলেন। যদি এটা সাজানো হতো তো নেত্রী জেল খাটার কথা না, শুধু খালেদা জিয়াই জেল খাটার কথা ছিল, কারণ খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না। দুর্নীতি করলে খালেদা জিয়া করছেন, ওটা জননেত্রী শেখ হাসিনা তখন করেন নাই। অ্যারেস্ট করলে খালেদা জিয়াকেই করতে পারতো, ওটা সাজানো যদি হতো তাহলে শেখ হাসিনা বাইরে থাকতো। শেখ হাসিনা 10 মাস কেন জেল খাটলো? আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন দেশে গেছে বিধায়ী বাংলাদেশে গণতন্ত্র পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশে গিয়েছে বিধায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে দেশের কাজ করতেছে, বিধায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে
ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের নেতৃত্বে সুসংগঠিত হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করতেছে। এবং বাংলাদেশে আমরা যাওয়ার ব্যাপারে ওনার সবচেয়ে যে লোকটা আমাদেরকে ইন্সপিরেশন দিয়েছে সে হচ্ছে ডক্টর আব্দুস সোবহান গোলাম। উনি আমাদের সাথে সবসময় যোগাযোগ করছে এবং উনিই বলছে যে তোমরা নেতাও না কর্মীও না, তোমরা শেখ হাসিনার ভাই, তোমরা আসো। আপনাকে ধন্যবাদ জনাব তাহের এবং টাইম টেলিভিশনের সকল কলাকুশলী সবাইকে আবারও ধন্যবাদ। সত্য কথা কি যে বঙ্গবন্ধুর কন্যা বিচক্ষণতার সাথে দেশ চালিয়ে যাচ্ছে এবং এই জননেত্রীর সরকার বারবার দরকার। কেননা যে আপনি দেখেছেন এই জননেত্রীর সরকার এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে একটা জায়গায় দুর্নীতি হয়েছে। এই পদ্মা সেতু নিয়ে কি নাটক হয়েছে আপনি জানেন। সেই পদ্মা সেতু চ্যালেঞ্জ করে উনি নির্মাণ করছেন। দেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য উনি সকল প্রকার পরিকল্পনা নিয়ে, আপনি দেখেছেন সেদিন কক্সবাজার গিয়েও 8 লেনের রাস্তাও বিভিন্ন কতগুলো উন্নয়নের প্রজেক্ট হাতে নিয়েছেন। আমি বলতে চাই যে আমরা সকল সমালোচনার ঊর্ধ্বে দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে দল মত সকলের নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনার সরকারের সহায়তা করা একান্ত কর্তব্য। এবং ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সচেতন সকল নাগরিকবৃন্দের কাছে আমার অনুরোধ যে আমরা যেন দেশের উন্নয়নের অগ্রযাত্রার চাবিকাঠি সচল রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। আমি যে জিনিসটা আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, আপনারা জানেন ওই সময় নেত্রী যদি ওই সাহসী ভূমিকা না রাখতেন, দেশে না ফিরতেন, খালেদা জিয়া তখন কিন্তু সুটকেস নিয়ে টিকিট করা ছিল সৌদি আরব যাওয়ার জন্য। নেত্রীর সিদ্ধান্ত অটল থাকায় উনি যে দেশে ফিরতেছেন ওই খবর পেয়ে উনি সেটা ক্যান্সেল করেছেন। অতএব এখানে তো এবং যেটা আমি বললাম 10 মাস জেল কেটেছেন, যদি ওইটা ফ্রি প্ল্যান হতো তাহলে নেত্রী জেল খাটতেন না। এবং আর নেত্রী যদি না যেতেন তাহলে খালেদা জিয়াও দেশের বাইরে থাকতেন, নেত্রীও বাইরে থাকতেন। আজকে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হতো, বাংলাদেশ আজকে একটা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসাবে আজকে পরিচিতি লাভ করতো না। সেদিনের ভূমিকার কারণে আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। নেত্রী সাহসিকতার ভূমিকার কারণে আল্লাহ যেন নেত্রীকে বাঁচিয়ে রাখেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সেই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ জনাব আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের টাইম টেলিভিশন আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জনাব সুলেমান আলী, আপনাকে অশেষ ধন্যবাদ। জনাব ফারুক আহমেদ, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম আরো করব, আপনাদের সবাইকে পাবো। দেন উই ক্যান হ্যাভ এ হেলদি ডিসকাশন অ্যাবাউট দি পলিটিক্স এন্ড আদার ইস্যুস। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। টাইম টেলিভিশন দেখবেন।